আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। কারোর সাথে যুদ্ধ করবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বারবার আক্রমণ হলেও কখনো পিছপা হননি তিনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশে অতিথি হয়ে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় ৩৮ বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী এ সময় বাহিনীর সদস্যদের আনুগত্য ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আমাদের এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, প্রতিনিয়ত নিরাপত্তা শঙ্কার মধ্যেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তিনি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই দিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। শুধু দেশে নয়, এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাফল্য সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। ভোরে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কারাগারের কন্ডেম সেল থেকে পালিয়ে যায় আসামিরা। বগুড়া প্রতিনিধি জিএম সজলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। মঙ্গলবার গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যায় ৪ জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। খবর পাওয়া মাত্রই সদর থানা ও ফাঁড়ির পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। এক পর্যায়ে ভোরে চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষি বাজার থেকে ৪ আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি একই কন্ডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচ দিয়ে ওই ৪ জন পালিয়ে যান। জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই ৪ জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে কারাগারের একজন প্রতিনিধি আমরা রাখবো। এই তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা, বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা। এদিকে এই ঘটনার পর কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা দুর্বল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তদন্ত করা হবে। পুরাতন দিনের যে ছাদগুলো, ওখানে রড থাকে না, তো ওইটার একটা অংশ ওরা ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয়। তা আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। মৌসুম রহমান, আরটিভি।
এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে চালানো অভিযানে কোনো মোবাইল ফোন বা আলামত পাওয়া যায়নি। অভিযান শেষে এমনটা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে এই অভিযান চালানো হয়। অন্যদিকে এ মামলায় আরও 2 আসামি ফয়সাল ও মোস্তাফিজকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভুইয়ার সঙ্গে যোগাযোগ করা 3টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন মামলার আরেক আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। সে মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। প্রথমে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নেওয়া হয় গ্যাসবাবুকে। সেখানে একটি পুকুরে জেলে ও ডুবুরি নামিয়ে ফেলে দেওয়া মোবাইল খোঁজা হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, এ হত্যা মামলার তদন্তে উপর মহলের কোনো চাপ নেই। ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভুইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভুইয়ার তদারকিতে। অভিযান শেষে কোনো মোবাইল কিংবা হত্যার আলামত উদ্ধার হয়নি বলে জানানো হয়। এদিকে খাগড়াছড়িতে ডিবি প্রধানের নেতৃত্বে একাধিক টিম হেলিকপ্টারের সাঁড়াশি অভিযান চালিয়ে এমপি আনার হত্যার অন্যতম 2 পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করে। নুসরাত জাহান সিনথি, RTV। এক ছাগলই পাশার ডান উল্টে দিয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের। সরকারি চাকরি করে নিজের সঙ্গে পাল্টে দিয়েছেন পরিবারের সবার ভাগ্য। বাদ যাননি আত্মীয় স্বজনও। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে বানিয়েছেন আলিশান বাড়ি। পুরো গ্রাম জুড়েই গড়েছেন বিপুল সম্পদ। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের যেন শেষ নেই। স্ত্রী সন্তানের পাশাপাশি সম্পদের ছোঁয়ায় বাদ যায়নি গ্রামের বাড়ি বরিশালের মোলাদি উপজেলার বাহাদুরপুরও। নিজ গ্রামে পিন্টু নামে পরিচিত এই সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাইকে করেছেন বিত্তশালী। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে রূপ দিয়েছেন আলিশান ভবনে। বাড়ির সামনে 4 কিলোমিটারের খালের 2 পার সিমেন্টের ব্লক দিয়ে বেঁধেছেন। খালের উপর তৈরি করেছেন 8টি পাকা সেতু। বাড়ির পাশে গড়েছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, ক্লিনিকের মতো প্রতিষ্ঠান। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। দেখুন হ্যাঁ কদ্দুর কি সম্পদ আছে না আছে ঢাকা শহরে হেইডে আমরা জানি না। বিল ডাইতে গেলে দেখবেন যে আগো প্রত্যেকটা এতে পিলার গাড়া আছে। এর দেশে কম আসে। আগে জমি অতটা ছিল না, শহরেই বেশি থাকে, দেশে আসে কম। টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমিও আছে। এখান মালিক কিভাবে হয়েছে তারা আমরা জানি। আমরা জানি এই চাকরি করে ওই পর্যন্ত। আগে এতটা ছিল না, হয়তো এখন কিরকম কি করছে তা আমরা বলতে পারবো না। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ক্ষমতার দাপটে বিএনপি আমলে স্কুল শিক্ষক বাবাকে বানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান। খাল ভরাট করে গড়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। তবে স্থানীয়দের কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত সাবেক এই রাজস্ব কর্মকর্তা। ছোটবেলা থেকে তাকে দেখতাম, সে অমায়িক ছিল। সদায় বলেন, ব্যবহার বলেন, সব দিকে কেউ তাকে বেয়াদব বলতে পারবে না। মতিউর রহমানের অর্থে গড়া না, এটা আমাদের একটা হাওলাদার ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে এরা পরিচালিত হইতে আছে। আর এই ফাউন্ডেশনের মাধ্যমেই এরা সব কিছু করা হয়েছে। মসজিদ মিনার যেখানে, এটা 10 জনের সহযোগিতায়, ওনার সহযোগিতায় না। স্কুল জীবন থেকেই তুখোর মেধাবী মতিউর রহমান পিন্টু সরকারি চাকরি পেয়ে কিভাবে এত সম্পদ গড়েছেন তা নিয়ে নানা প্রশ্ন জনমনে। ইমরুল কায়েস, RTV। এদিকে খোঁজ মিলছে না ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান সহ তার পরিবারের সদস্যদের। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন জানা নেই কারো। তবে একে একে বেরিয়ে আসছে ওই সরকারি চাকুরের অবৈধ সম্পদ অর্জনের নানা কীর্তি। দুদকের প্রধান আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে আগের 3 অভিযোগও খতিয়ে দেখা হবে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ছেলে মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার ছাগলের ইস্যু আড়াল করতে নিজ সন্তানকেই অস্বীকার করে বসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এই ছেলেকে আমরা চিনি না, এটা রূপকথার গল্পের মতো জিনিসটা। এটা টেকনিক যে কিভাবে একটা মানুষের সম্মানহানি করা যায়।
তবে ছেলেকে আড়াল করতে যেয়ে বেরিয়ে পড়ে থলের বেড়াল। প্রকাশ পেতে থাকে সারা দেশে ছড়িয়ে থাকা তার ও তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের খতিয়ান। একজন সরকারি কর্মকর্তা কি করে এত সম্পদের মালিক হলেন সে প্রশ্ন এখন মুখে মুখে। সমালোচনার মুখে রাজস্ব বোর্ড ও সোনালী ব্যাংকের পরিচালকের পদ হারান তিনি। দুদক তার সম্পদের অনুসন্ধানে নেমেছে। আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তার সন্ধান দিতে পারছে না কেউ। গোয়েন্দা সংস্থাগুলোও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। রাজধানী ধানমন্ডির এই বাড়িটিতে ঈদের আগের দিনও ছিল নানান রকমের আয়োজন, ছিল রঙিন আলোর ঝলকানি। তবে এখনকার চিত্রটি পুরোটাই ভিন্ন। এক ছাগল কাণ্ডে যেন নিস্তব্ধ সবকিছু। ভবনের নিরাপত্তা কর্মী জানান, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি কেউ। 5-7 দিন আগে হেরা আইছিল, তারপর কোরবানি দেওয়ার পরে আবার একদিন পরে চলে গেছে। হেরা জায়গায় ঠায় না। উনি আমার ভগ্নিপতি, ওরা আমার শিবু আমার ছোট বোন, এই হলো আমার ভাগিনা। আমরা যেহেতু একটা স্টেটের মালিক, এখনো আমাদের অনেক সম্পত্তি আমাদের আছে। খবর রটেছে নিজেকে আড়াল করতে মাথা ন্যাড়া করে ভারতে পালিয়েছেন তিনি, তবে তা নিশ্চিত করেননি কেউ। দুদকের আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে সব অভিযোগই খতিয়ে দেখা হবে। বিভিন্ন পত্রপত্রিকায় খবর চাউর হচ্ছে যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত চলে গিয়েছেন, কিন্তু সেই বিষয়টি অফিসিয়ালি আমাদের কাছে কোনো রেকর্ড নাই। দুদক তার কাজ চালিয়ে যাচ্ছে, ওনার তথ্য সম্পদের খোঁজ করছে এবং আমরা আশা করি অচিরেই অনুসন্ধান শেষ করে কমিশনে দাখিল করবে। মতিউর রহমানের সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। পূর্বের যে অভিযোগগুলো ছিল সেগুলির যদি যৌক্তিকতা থাকে অবশ্যই সেগুলি নতুন করিতেও আসবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে আরও 2 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নিখুঁতভাবে তদন্ত সম্পন্ন হওয়ার জন্য সময় প্রয়োজন জানিয়ে ইসি সচিব বলেন, তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ রয়েছে আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলেও অভিযোগ রয়েছে। ওনারা কিভাবে প্রথমত ভোটার হয়েছিলেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো এসছে, আমরা একেবারে আদ্যপান্ত শুরু কিভাবে হলো, কোথায় সেটা ডিস্ট্রেক্ট হলো, কোথায় কারো ইনভলভমেন্ট ছিল কিনা, ডিটেইল তারা তদন্ত করছে। তো তারা আরও সময় চেয়েছেন আমাদের কাছে। তো আমি মনে করি যে তারও সময় লাগতে পারে। আমরা যাতে নির্ভুলভাবে বিস্তারিত এবং নিখুঁতভাবে আমরা তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গেল মাসেই জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে 2 দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে। সাবেক কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতিবাজের পক্ষ নিয়ে বিবৃতি দিলে দুর্নীতির দায় বাহিনীর ওপর চলে আসে। সংসদ সদস্যরা ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ও অর্থ পাচারকারীদের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানান। শরীয়ত খানের রিপোর্টে এর বিস্তারিত।
বেনজির আসাদুজ্জামান সহ পুলিশের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এসব সংবাদ নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের এমন অবস্থানের বিরোধিতা করেন সাংবাদিক সহ দুর্নীতি বিরোধী সংগঠনগুলো। এবার সে প্রতিবাদে সুর মেলালেন সংসদ সদস্যরাও। যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা, বিবৃতি প্রকারান্তরে পুরো সংস্থার উপর চলে আসে এই দায়। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ছাগল চিহ্নিত করার আগে মতিউর রহমানের মতো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম। এমন মতিয়ার আরও আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, এতদিন ছোট দুর্নীতিবাজ ধরা পড়লেও রাঘব বোয়ালরা বেঁচে গেছে, এখন দু একজন ধরা পড়ছে। বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দুর্নীতির দুষ্টু চক্রের হাত থেকে জনগণ ও দেশকে রক্ষা করার আহ্বান জানান সংসদ সদস্যরা। শরীয়ত খান, RTV, ঢাকা। দুর্নীতির বিষয়ে কেবল আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি সব খাতে আছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের 51 কোটি টাকা আত্মসাতের সত্যতা মেলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইকবাল অনিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাঘব বোয়ালদের দুর্নীতি, ঘুষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির খবরই এখন আড্ডার আলোচনার খোরাক। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই। রাজধানীর বিমানবন্দরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সব খাতেই দুর্নীতি আছে, তবে দুর্নীতিবাজ কাউকে সরকার ছাড় দেবে না। দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের। এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। কেবল আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা যাচ্ছে। এদিকে ডাক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় 51 কোটি টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেয়া হয়েছে। 2 রকম অপরাধ সংগঠিত হয়েছে। 2 রকম অপরাধকে আমরা প্রতারণা হিসাবে এবং অনিয়ম দুর্নীতি হিসেবে দেখছি, যে কারণে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি এবং ডিরেক্টর জেনারেলের কাছে আমাদের ডিরেক্টর জেনারেল চিঠি দিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার তথ্য উপাত্ত সহ আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। ডাক বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পলক। বাংলাদেশ, মিস্টার সাজিব ওয়াজেদ জয়। ইকবাল অনিক, RTV, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় 1 জুলাই দেশের সকল মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তি পেলে গণতন্ত্র মুক্ত হবে, তাই জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। উপযুক্ত আন্দোলন হয়েছে আপনারা দেখবেন সামনে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। 1 জুলাই মহানগরগুলোতে, এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। আদালতের দোহাই দিয়ে সরকার পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় সেগুনবাগিচায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 2 ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে অলিগলি ও প্রধান সড়কে পানি জমে যায়, ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শান্তিনগর, কাকরাইল, পল্টন, মৌচাক, মালিবাগ মোড়, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড সহ বেশিরভাগ সড়কে হাঁটু পানি দেখা গেছে। এ সময় স্কুল ফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশা চালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ দুর্ভোগে পড়েন। শত শত তরুণীকে সোশ্যাল মিডিয়ায় টাকা আয়ের ফাঁদে ফেলে যৌন নির্যাতন ও দেহ ব্যবসায় বাধ্য করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ব্রিফিংয়ে এমন তথ্য জানান সিআইডি প্রধান। অনৈতিক পন্থায় কামানো এ টাকায় আসামিরা ঢাকা, সাতক্ষীরা, খুলনা ও যশোরে জমি সহ বিপুল সম্পদের মালিক বনেছে বলেও জানান তিনি। অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামে গ্রুপ খুলে 7 বছর ধরে তরুণীদের ফাঁদে ফেলে আসছিল চক্রটি। এআর বাদলের রিপোর্ট। চক্রটি প্রথমে ফেসবুকে লোভনীয় চাকুরি, ট্যালেন্ট হান্ট ও মডেলিংয়ের বিজ্ঞাপন দেয়। এতে সাড়া দেয়া তরুণীদের কৌশলে ব্ল্যাকমেইল করে নগ্ন ভিডিও কল সার্ভিসে কাজ করতে বাধ্য করত। পরে টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপ খুলে দেহ ব্যবসায় বাধ্য করত চক্রটি। গ্রেপ্তারকৃতরা হল মেহেদি হাসান, শেখ জাহিদ বিন সুজন, জাহিদ হাসান কাকন, তানভীর আহমেদ দীপ্ত, সৈয়দ হাসিবুর রহমান, সাদাত আল মুইজ, সুস্মিতা আক্তার পপি ও নায়না ইসলাম। সিআইডি প্রধান জানান, আসামিরা তরুণীদের শুধু যৌন দাসীতেই পরিণত করেনি, অর্থের বিনিময়ে তাদের নগ্ন স্টিল ছবি ও ভিডিও বিদেশে বিক্রি করত। তারা চাকরির প্রলোভন দেখিয়ে, চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে। অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে, তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে। আসামিরা অসচ্ছল পরিবারের তরুণীদের টার্গেট করে ফাঁদ পাতত এবং তাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে অনৈতিক কাজে বাধ্য করত। রাফিস হাউস এন্টারপ্রাইজ, বাংলাদেশ এসকর্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল এসকর্ট সার্ভিসেস, মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন, বাংলাদেশ এসকর্ট সার্ভিস, এই সার্ভিসগুলির মাধ্যমে
এরা কন্টিনিউয়াসলি অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এই সব লোকজনের পেছনে ঘুরছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে, এবং তাদেরকে কি বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। ঘরে বসে আয় করা সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান সিআইডি প্রধান। গরিব মেয়ে যারা চাকরির প্রত্যাশী তারা যে কোনো জায়গায় বিশেষ করে অনলাইন বেস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়ার তার সিভি পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে, তা না হলে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর বাদল, RTV, ঢাকা। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নুরুল ইসলাম নামে এক গরু পারাপারকারী নিহত হয়েছে। ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী জানায় রাতে 4 থেকে 5 জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের 919 নম্বর পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত নুরুল ইসলাম লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে। বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। ভোট শুরুর পরই দক্ষিণ পালরদি ভোট কেন্দ্রে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাবেক 2 কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন কেন্দ্রের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলে শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। এর আগে সকাল 8টা থেকে ভোট শুরু হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়। বেনজির আর মতিউরদের মতো অপমান অপদস্থের জীবন নয়। দীর্ঘ কর্মজীবনে মানুষকে সেবার ব্রত নিয়ে কাজ করেছেন, বিনিময়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন। অবসরেও সৎ পথে থেকে জনকল্যাণে নিয়োজিত থাকতে চান। 3 সন্তানকে নিয়ে বিদায়ী সংবর্ধনায় এসব কথা বললেন দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। এমন কর্মকর্তাকে পেয়ে সন্তোষ জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। বাকিটা দেখুন সুফিয়ান ফারাবির রিপোর্টে। দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানকে বিদায় জানাতে এই আয়োজন। সৎ ও গতিশীল নেতৃত্বের প্রশংসা উঠে আসে সহকর্মীদের কণ্ঠে। সাদামাটা পোশাকে সংবর্ধনার আগে সাংবাদিকদের কাছে তুলে ধরেন জীবন যাপনের নানা দিক। জানান মানব সেবা করে অন্যরকম শান্তি পান তিনি। রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আমি সারা রাত জাগা লাগুক, কয়েক রাত জাগা লাগুক, আমি এটা পারি। এটা আমি মনে করি মহান স্রষ্টা আমার প্রতি তার রহমত হিসেবে দিয়েছে। আমার পরিবার নিয়ে আমি অত্যন্ত সুখী। আমি অতিরিক্ত সময় কোনোদিন একদিনের ফাইল আরেক দিন নেই। প্রতিদিনের আমি আমার যে কর্মকাণ্ড ছিল সেটি আমি শেষ করার চেষ্টা করেছি। আমার ভাবনা চিন্তা সাধারণ জনগণকে কেন্দ্র করেই ছিল, এটি থাকবে। এবং তাদের দোয়ার বরকতে আমি এখনো সুস্থ আছি, আমি ভালো আছি। বিদায় বেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে শান্তি মেলে না, মাথা নেড়া করে লজ্জায় পালিয়ে বেড়াতে হয়, তাই সৎপথই শ্রেষ্ঠ। ছাগল কর্মকাণ্ড, বেনজিরের কাণ্ড, তারা এখন এত সম্পদ করে কিন্তু তারা কেউ দেশে নাই, শান্তিতে নাই, পরিবার নিয়ে সন্তানদের নিয়ে অসম্মানজনক অবস্থায় থাকছে। আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট নাই, বাড়ি নাই, কোনো প্লট নাই, আমি নামে বেনামে এগুলো কোনোটাই করতে পারিনি, করি নাই, করা উচিতও মনে করি নাই। আমার সন্তানরা শিক্ষিত হয়েছে, তারা দেশের সম্পদ হবে। মহাপরিচালকের সততার কথা তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এমন কর্মকর্তাদের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি অত্যন্ত দক্ষ এবং দেশপ্রেমিক এবং সৎ এবং যোগ্য নেতা হিসাবে তিনি আমার মন্ত্রণালয়ের বিভাগকে তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ, যা থেকে তিনি তার এই কর্মজীবনে তার যোগ্যতা, মেধা, সততা দিয়ে যে সেবা করে দিয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সন্তানদের উপস্থিতিতে বাবার এমন বিদায়ী সংবর্ধনা কতটা আনন্দের তা আরেকবার মনে করিয়ে দিলেন মিজানুর রহমান। আমাকে গ্রেড 1 পদোন্নতি দিয়েছে,
সেই দিক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ঈদুল আজহায় সারা দেশে সর্বমোট ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১,৮৪০ জন। সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ২২টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ৬ জন আহত ও ৬ জন নিখোঁজ হন। মোটরসাইকেল দুর্ঘটনার শীর্ষে রয়েছে বলেও জানান তিনি। ২০২৩ সালের ঈদুল আজহার সঙ্গে তুলনা করলে দেখা যায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১১.৫৫%, প্রাণহানি বেড়েছে ৫৩.১৭%। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড ২০২৪। দুপুরে রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তর ও ১০টি ইউনিট সহ মোট ১১টি ইউনিট অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সেখান থেকে সেরা ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর MU কবির চৌধুরী। এ সময় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল এবং কোষাধ্যক্ষ MA সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে 18তম লোকসভায় প্রধান বিরোধী দলনেতা হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এতে দীর্ঘ 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের সর্বসম্মতিতে মঙ্গলবার রাতে আসে এই ঘোষণা। কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল এমন কথাই জানিয়েছেন। এদিকে ভারতে 18তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর এই প্রার্থী। প্রথম সেমিফাইনালে কাল ভয় ডরহীন আফগানিস্তানের মুখোমুখি হবে বদলে যাওয়া দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 6:30টায়। স্বপ্নময় ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করতে চায় আফগানরা। আর প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে চোখ প্রোটিয়াদের। অর্ণ গফুরের রিপোর্ট। 2004 সালে ক্রিকেটে পা রাখা আফগানিস্তান মাত্র 20 বছরের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে। অনেক দলের যা অর্জনে লেগেছে 50 বছর। ক্রিকেট রূপকথা রচনা যেন ক্লান্তি নেই নবীরচিতদের। তাই তো আরেকটি ইতিহাসের হাতছানি তালেবান শাসিত যুদ্ধবিধ্বস্ত দেশটির। আফগান অগ্রযাত্রায় ব্যাটিং সেনা আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী রহমানুল্লাহ গুরবাজ ও তৃতীয় সেরা ইব্রাহিম জাদরান। যদিও মিডল অর্ডার ব্যাটারদের ফর্ম চিন্তায় ফেলতে পারে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে আফগানদের ভরসার নাম স্পিন। দলপতি রশিদ খানের সঙ্গে নূর আহমেদের রসায়ন জমেছে বেশ। ফজল হক ফারুকি, নবীনুল হকের জোড়া পেস আক্রমণ পাওয়ার প্লেতে সুবিধা এনে দিয়েছে আফগানিস্তানকে। প্রোটিয়াদের বিপক্ষে শক্তির পাশাপাশি কৌশলী ভূমিকাও নেবে আফগানরা। অন্যদিকে টানা 7 ম্যাচ জিতে নিজেদের প্রতিজ্ঞা ও বদলে যাবার কথা জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পিছু ছাড়ছে না নকআউট ম্যাচে ভেঙে পড়ার ইতিহাস। তবে এবারের টুর্নামেন্টের 6টি স্নায়ুচাপের ম্যাচ জয় চোকার তকমা ঘোচানোর সাহস দিচ্ছে প্রোটিয়াদের। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাব থাকলেও মিডল অর্ডারে ফর্ম ও গভীরতা রয়েছে আফ্রিকান শিবিরে। বিশেষ করে ত্রিনিদাদের স্পিন বান্ধব উইকেটে মার্করাম, মিলার ও ক্লাসেনের ভূমিকা আরও বাড়বে। এখনও ইয়ানসেনের অলরাউন্ড পারফরমেন্সের অপেক্ষায় প্রোটিয়ারা। রশিদ নূরের কাউন্টারে শামসি মহারাজের সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ভাগ্য। টি-20তে আফগানদের কাছে না হারার রেকর্ড প্রেরণা জোগাতে পারে প্রোটিয়াদের। অরণ্য গফুর, RTV। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।